বন্ধুরা, যদি বলি যে ভুটান ভারতের পরবর্তী রাজ্য হতে চলেছে, বিশ্বাস করবেন? এটা কিন্তু নিছকই গুজব নয়। গত কয়েক মাস ধরে ভারত ভুটান সম্পর্কে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সত্যি ভারতের ইতিহাসে নতুন কোনো অধ্যায় সংযোজিত হতে চলেছে। আসলে গত এক মাসে ভুটানের প্রধানমন্ত্রী একাধিকবার ভারত সফর এসেছেন এবং একাধিক ইন্টারভিউতে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতই তার কাছে অনুপ্রেরণা। ভারতীয় সংস্কৃতির ওপরে তার গভীর শ্রদ্ধা রয়েছে। এমনকি নরেন্দ্র মোদীকে তিনি বড় দাদা এবং পরামর্শদাতা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ভুটান একের পর এক চীনা বিনিয়োগকে প্রত্যাখ্যান করে চীন থেকে দূরত্ব তৈরি করেছে। তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি ভুটান ধীরে ধীরে ভারতের দিকে ঝুঁকছে? আর এর পেছনে কি ভারতের স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ড অজিত দোভালের কোনো গোপন পরিকল্পনা কাজ করছে? কেন এ কথা বলছি? কারণ সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময়ও স্ট্র্যাটেজিক্যাল বিরাট ভূমিকা নিয়েছিল। ঐতিহাসিকভাবে সিকিম ও ভুটান দুটোই একসময় ভারতের প্রোটেক্ট এরিয়া ছিল। ব্রিটিশরা এই রাজ্যগুলোর ওপর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতো না, তবে প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক তাদের হাতেই ছিল। তারপরে সিকিম ধীরে ধীরে ভারতের অংশ হয়ে গেল, অথচ ভুটান স্বাধীন রাষ্ট্র হয়ে রয়ে গেল। তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এরকমটা কেন হলো? আসলে ভুটান ভারতের অংশ না হওয়ার কারণ বুঝতে হলে আমাদের ভুটানের ইতিহাস সম্পর্কে জানতে হবে। একসময় ভুটান বেশ কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যেগুলোর উপরে তিব্বতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব ছিল। সপ্তম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম তিব্বত থেকে ভুটানে আসে এবং সিন্ধু নামে একজন ভারতীয় রাজা সেখানে বৌদ্ধ ধর্মকে প্রচার করেন। 16 শতাব্দীতে দ্রুপ্পা নাগোয়াং নামগিয়াল নামে এক নেতা তিব্বত থেকে ভুটানে আসেন এবং ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে ভুটানকে একটা সংযুক্ত দেশ হিসাবে গড়ে তোলেন। এরপরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 17 সাল নাগাদ মুঘল সাম্রাজ্য কোচবিহারকে আক্রমণ করে এবং কোচবিহার ভুটানের সীমান্তবর্তী রাজ্য ছিল। আর কোচবিহারের শাসক ভুটানের কাছে তখন সাহায্য চেয়েছিল। ভুটানের তৎকালীন সেনা কোচবিহারে প্রবেশ করে মুঘল সেনাকে হটিয়ে দেয়, কিন্তু তারপর ভুটান নিজেই কোচবিহারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নেয়। আর এর ফলে কোচবিহারে দুটো পক্ষ তৈরি হয়, একটি ভুটানের সমর্থক হয় আর অন্য পক্ষ কোচবিহার থেকে ভুটানকে বিতরণ করতে ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করে। তখন ব্রিটিশরা সেই সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারে হস্তক্ষেপ করে ভুটানিদের সরিয়ে দেয় এবং কোচবিহারে নিজেদের পছন্দের শাসককে বসিয়ে দেয়। এরপর ব্রিটিশরা ভুটানের উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং কাঠ ব্যবসার অনুমতি চেয়ে ভুটানকে একটি প্রস্তাব দেয়। এই প্রস্তাবে বলা হয় ভুটান যদি ব্রিটিশদেরকে কাঠ ব্যবসার অনুমতি দেয় তাহলে ব্রিটিশরা তাদেরকে আর কোনো রকম বিরক্ত করবে না। তখন ব্রিটেন ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। ফলে ভুটান রাজি হলেও তাদের মনে একটি আতঙ্ক ছিল যে একদিন তাদের সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হবে। এদিকে ব্রিটিশরা আসামের উত্তরে দুয়ার অঞ্চলে আগ্রাসীভাবে তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছিল। আর এর প্রতিক্রিয়ায় ভুটান ব্রিটিশ নিয়ন্ত্রিত সিকিমকে আক্রমণ করে বসে। ভুটানের রাজা ভেবেছিলেন যে এতে ব্রিটিশরা ভয় পাবে আর ভয়ে ব্রিটিশরা দুয়ার এলাকা থেকে সরে যাবে, কিন্তু বাস্তবে ঘটনাটা উল্টো ঘটে। 1865 সালে ব্রিটিশরা ভুটান আক্রমণ করলে অ্যাংলো ভুটান যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত ভুটান পরাজিত হয়। এই পর্যায়ের ফলে ব্রিটিশরা তাদের উপরে সিংচুলা চুক্তি চাপিয়ে দেয়, যে চুক্তি অনুযায়ী ভুটানকে দুয়ার অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়। এর ফলে ভুটানের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হলে এক পক্ষকে ব্রিটিশরা সমর্থন দিয়েছিল আর অন্য পক্ষকে সমর্থন দিয়েছিল তিব্বত। এর ফলে ভুটানের পরিস্থিতি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোতে থাকে। ঠিক এই সময় ভুটানে ওগেন ওয়াংচুক নামে এক নেতা আবির্ভূত হন আর তাকে পরামর্শ দিয়েছিল দর্জি নামক একজন ব্যক্তি। এখন ওগেন ওয়াংচুক তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে পরাজিত করে 1885 সালের মধ্যে ভুটানকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং পরে দেশের প্রথম সার্বভৌম রাজা হন এবং দর্জিকে তার প্রধান উপদেষ্টা নিয়োগ করেন। যাই হোক, ওগেন ওয়াংচুকের রাজত্ব শুরু হলে ভুটানের স্থিতিশীলতা ফিরে আসে। তবে এরপরে ভুটানে আর একটা নতুন সংকট দেখা দেয়। এবার ভুটান নয়, তিব্বত কিন্তু সিকিম রাজ্যকে আক্রমণ করে বসে। আর যেহেতু সিকিম তখন ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা এটা একেবারে মেনে নেয়নি। ব্রিটিশরা ভুটানকে অনুরোধ করে তারাই যেন তিব্বতকে বোঝায় যে তিব্বত এই পদক্ষেপ সঠিক করছে না। ওগেন ওয়াংচুক তখন মধ্যস্থতাকারী ভূমিকা নেন এবং তার উপদেষ্টা দর্জিকে তিব্বতে পাঠান। 1904 সালে দর্জি ব্রিটিশদের সঙ্গে তিব্বতে গিয়ে চুক্তি স্বাক্ষর করে। আর এই সময় থেকে ভুটানের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়। 1907 সালে ওগেন ওয়াংচুক ভুটানের সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করে এবং তখন থেকেই ভুটানের আধুনিক রাজতন্ত্রের সূচনা হয়।
পাশাপাশি দর্জি পরিবারও প্রশাসনের সর্বোচ্চ পদ লাভ করে এবং ব্রিটিশরা রাজা ওয়াংচুককে স্বীকৃতি দেয়। এরপর 1910 সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তখন দলাইলা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। এই ঘটনা ভুটান, সিকিম এবং নেপালের জন্য বড়সড় একটা সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়, কারণ যদি চীন তিব্বতকে দখল করতে পারে তাহলে নেপাল, ভুটান, সিকিম দখল করতে আর কতক্ষণ। কারণ চীনের রাষ্ট্রপতি মাও জেদং প্রকাশ্যে তার বিখ্যাত 5 ফিঙ্গার পলিসির কথা ঘোষণা ততদিনে করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিব্বত হলো আমাদের হাতের তালুর মতো, তিব্বতকে তো আমাদের দখল করতেই হবে, আর একবার তিব্বত দখল হয়ে গেলে আমরা একে একে হাতের 5টা আঙুলকে বাড়াবো। লাদাখ, নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচল প্রদেশকে একে একে দখল করব। তাই চীনের তিব্বত আক্রমণ এবং মাও জেদংয়ের 5 ফিঙ্গার পলিসির কথা মাথায় রেখেই 1910 সালে ভুটান ব্রিটিশদের সঙ্গে পুনা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অধীনে ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যে তারা ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। তবে এরপরে 1949 সালে স্বাধীন ভারত এবং ভুটানের মধ্যে নতুন করে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, আর এই চুক্তির অধীনে ভারত ভুটানকে একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। তবে ভুটানের প্রতিরক্ষা ভারতের দায়িত্বেই থাকে। এইভাবে 1949 সাল থেকে আজ পর্যন্ত ওই চুক্তি বহাল রয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ভুটান কেন আবার ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চাইছে? কূটনৈতিক অগ্রগতির অর্থটা সবার কাছে কৌতূহলী মনে হচ্ছে যে অজিত দোভাল কি এই প্রক্রিয়ায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হতে চলেছে? তো চলুন এবার এই বিষয়গুলো আরও বিশদে বিশ্লেষণ করা যাক। দেখুন, গত 70 বছরে ভারত এবং ভুটানের সম্পর্ক এক অন্য উচ্চতায় পৌঁছেছে। ভারত বরাবরই ভুটানকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী হিসাবে দেখেছে, আর ভুটান ভারতের অভিভাবক সুলভ সহায়তাও এতদিন পেয়ে এসেছে। কিন্তু সম্প্রতি ঘটনাবলী এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে অনেকে মনে করছেন ভুটান হয়তো সিকিমের মতোই ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু কেন এই রকম সম্ভাবনা তৈরি হলো? এর সবচেয়ে বড় কারণ হলো ভুটানের অর্থনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা বাস্তবতা। হয়তো আপনারা অনেকেই জানেন যে ভুটানের অর্থনীতির প্রধান স্তম্ভ হলো পর্যটন এবং জলবিদ্যুৎ রপ্তানি, এবং এই দুই ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভুটানের উৎপাদিত বিদ্যুৎ ভারত ক্রয় করে, যেটা ভুটানের জাতীয় আয়ের প্রধান উৎস। শুধু তাই নয়, ভারত প্রতি বছর ভুটানকে উল্লেখযোগ্য হারে আর্থিক সহায়তা প্রদান করে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে ভুটানকে $100 মিলিয়ন সহায়তাকে ঘোষণা করা হয়েছে। এমনকি ভারতের বাজেটে ভুটানের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে ভুটানের জনগণের মধ্যে ভারতের প্রতি একটা ইতিবাচক মনোভাব গড়ে উঠেছে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী নিজেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার জন্ম এবং পড়াশোনা দুটোই ভারতেই হয়েছে। তিনি সম্প্রতি বলেছেন যে তিনি ভারতে জন্মেছেন। 1965 সালে কালিম্পংয়ে জন্মেছেন। সেখানেই তার বেড়ে ওঠা এবং তিনি ভুটানের রাজা হয়ে তার দেশের জনগণের প্রতি যে দায়িত্ববোধ জন্মেছে, এটা তিনি ভারতের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন। তিনি ভারতে 11 বছর পড়াশোনা করেছেন। কি বলেছেন তিনি, আপনারা নিজের কানেই শুনুন। The better question would be, how did India mold me to serve my country? I'll tell you a secret. In fact, my Bhutanese colleagues here also don't know. I was born in India. 1965, I was born in Kalimpong. My father was serving in Kalimpong, and my parents were serving because I was born there, right? I studied 11 years in... তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় ভাই বলে সম্বোধন করেছেন। माननीय प्रधानमंत्री जी, मेरे बड़े भाई, आपने अपनी बुद्धिमानी, साहस और करुणा से भरे नेतृत्व से भारत को केवल 10 ही वर्षों में प्रगति की पथ पर अग्रसर किया है। ভারত ভুটান সম্পর্কে একটা ঐতিহাসিক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ভুটানের ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে, বিশেষ করে চীনের আগ্রাসী নীতির কারণে। একটু আগে আমি আপনাদের বলেছি যে মাও জেদংয়ের 5 ফিঙ্গার পলিসির কথা। এই দীর্ঘমেয়াদী পলিসির অংশ হিসাবে তিব্বতের পর চীন এবার ভুটানের দিকে নজর দিয়েছে। যেমন 2017 সালে ডোকলাম সংকটের সময় ভারত শক্ত অবস্থান না নিলে চীন হয়তো এতদিনে ভুটানের অনেক গুরুত্বপূর্ণ জমি দখল করে ফেলত, এবং এই কারণে ভুটানের সরকার ভারতের সঙ্গে তার নৈকট্যকে আরও বেশি বাড়াচ্ছে।